এবং কবির সেই তৈরি করা একটা উৎসবের চেহারা, সে চেহারা সারা বাংলায় কালকে দেখা গেছে। আজকে হোলি, হোলিরও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকেও অনেক 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 শুভেচ্ছা। আমরা কয়েকদিন ধরেই মোদি গ্যারেন্টি এবং দিদি গ্যারেন্টির কথা বলছি। অনেকগুলি গ্যারেন্টি যা মোদি গ্যারেন্টি হিসাবে প্রচারিত, সে বিষয়েও আপনাদের সামনে আমরা বলেছি। আর যা হয়নি, গ্যারেন্টি বলার সাথে বলা হয়নি, আসলে গ্যারেন্টি নয়, সেটাও আমরা আপনাদের কাছে বলেছি। তার সাথে দিদির গ্যারেন্টির কথাও বলেছি। মোদি গ্যারেন্টি যে মোদি গ্যারেন্টি নয়, সেটা আরেকবার ভালো করে প্রমাণিত হয়ে গেল। কেমন করে? আমরা তো বারবার বলছি নারী শক্তি, নারী শক্তি, নারী শক্তি। শুধুমাত্র নারী শক্তি বললেই নারী শক্তিকে সম্মান দেওয়া হয় না। মোদি গ্যারেন্টি যে ফেল করছে এবং নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, সেটা আবার কিন্তু প্রমাণিত হয়ে গেল। আজকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন আপনারা সবাই শুনেছেন। এটা সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সর্ব জায়গায় প্রচারিত হয়েছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা সবাই দেখেছেন কিরকম মোদিজির গ্যারেন্টি, মহিলাদের প্রতি সম্মান। তার দলের সাংসদ, আমরা আগেও তো দেখেছি কি কি বলেছেন আর এখনো কি বলছেন। ওই ধারাটা কিন্তু একই আছে, অর্থাৎ মহিলাদের অসম্মান। বুঝতে পারা গেছে তার একটু রাগ হয়েছে, তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, চলে গেছেন বর্ধমান দুর্গাপুরে। চলে গেছেন মানে যেতে হয়েছে, চলে গেছে, বুঝেছি এগুলো তারই হয়তো ফলস্বরূপ। আমরা দেখেছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে তিনি আসছেন যেখানে এটা খুবই স্বাভাবিক। নারীদের প্রতি সম্মান সেটা কোনোদিনই দেখায় না ভারতীয় জনতা পার্টি, এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানেও এই সম্মান দেখার কথা তিনি দেখেনও নি, ভাবেনও না, আর ভাবতে শেখেনও নি। আমরা তো এর লক্ষণ দেখেছি। 21 সালে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, মোদিজি এসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার যে সম্বোধন ছিল দিদি, ও দিদি, সেটাও তো সবাই শুনেছেন। আর শোনার পরে বাংলার মানুষ কি করেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে, সেটাও দেখেছেন। সুতরাং আজকে আমরা বলতে পারি যে এই ট্র্যাক রেকর্ডটা কি, কি এদের আসলে যদি আমরা দেখি যে পরপর ঘটনাবলী, এই ঘটনাবলীগুলো কি প্রদর্শন করে, কি বলে, সমাজে নারী শক্তির সম্মান নাকি নারী শক্তিকে পদে 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 অসম্মান করা। আমরা প্রশ্ন করতে চাই। হাতরাস আমরা ভুলে যাইনি, আমরা লখিমপুরের ঘটনা ভুলে যাইনি, আমরা খেলোয়াড় আমাদের যারা সম্মান জানিয়েছে তারপরেও তাদের অভিযোগ, যার বিরুদ্ধে তিনি বহাল তবিয়তে বসে আছেন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসাবে, ব্রিজমোহন, তারও কথা, আমরা ব্রিজভূষণের কথা ভুলে যাইনি আমরা। আর বিলকিস বানুর, সেটা তো দেখেছেনই, ছেড়ে দেওয়া হয়েছে, গলায় মালা, মাথায় তিলক, তারপরে বরণ টরণ করার পরে আবার সর্বোচ্চ আদালত যখন বলেছে, তারপরেও কিছুদিন খুঁজে পাচ্ছিল না, তারপরে তাদের আবার জেলে যেতে হয়েছে। ফলে আমরা বুঝতেই পারি যে এই সম্মান কোন জায়গায় আছে মেয়েদের প্রতি। আর কোথায় গেল মহিলা কমিশন?
জাতীয় মহিলা কমিশন ফটাফট 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 চলে আসে, এবেলায় কোথায় জাতীয় মহিলা কমিশন? এবেলায় আমরা তাদের দেখতে পাচ্ছি না। দিলীপ বাবুর বিরুদ্ধে কিছু কথা বলতে শোনা যাচ্ছে না। ওই যে নারী শক্তির সম্মান, কি না, সেই নারী শক্তির সম্মান প্রদর্শন হচ্ছে। এটা কিন্তু আমরা আজকে আপনাদের প্রেস কনফারেন্স করে বলছি তা নয়। আমরা একেবারে এটা নিয়ে, এটা শুধু শুরু। আমরা কিন্তু এটা নিয়ে আমাদের অভিযোগকে বহাল রাখছি এবং আমরা এই প্রতিবাদগুলো সংগঠিত করছি এবং করব। আমরা ভুলে যাইনি যে এই নারী শক্তির অসম্মান বারবার করছেন দিলীপ বাবু, তো বারবার করছেন। এটা তো প্রথমবার নয় যে হঠাৎ মুখ ফসকে কিছু বলে ফেলেছেন, তাও নয়। এর আগে মা দুর্গার পিতৃ পরিচয়, সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন দিলীপ বাবু। তারপরে একের পর এক মহিলাদের সংক্রান্ত বিষয় নিয়ে অপমান করা তিনি করেছেন, তার যারা রয়েছেন আশেপাশে তারা করেছেন। এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, আমরা তীব্র প্রতিবাদ করছি। আর আমরা এখানে থেমে থাকছি না। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশনে আমাদের একটা চিঠি গেছে, আমরা সেই চিঠি তাদের দিয়েছি। এবং আগামীকাল আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে 8-9 জনের একটি ডেলিগেশন, যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে, কিন্তু পুরুষরাও থাকবেন। কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয়, এটা পুরুষও এই প্রতিবাদ করে। কারণ আমরা বারবার বলি যে মহিলা ছাড়া সমাজ তৈরি হতো না। সেই মহিলাদের যারা অসম্মান করে, পুরুষ সমাজও তার বিরুদ্ধে প্রতিবাদকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করে। আমরা তাই বলতে চাই যে আগামীকাল আমরা সেটাও করব। আর বর্ধমান দুর্গাপুরের যারা রয়েছেন, মাননীয় নাগরিকবৃন্দ যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন, তারা নিশ্চয়ই দেখছেন যে তাদের সেখানে প্রার্থী, ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে, তিনি কি ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন, তার বিরুদ্ধে বলছেন, ব্যবহার করছেন কি শব্দগুলো, সেটা নিশ্চয়ই তারা দেখছেন। একটি ভোটও দেবেন না ভারতীয় জনতা পার্টিকে, এটা আমরা বলতে চাই বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে বিশেষ করে। আর আমার সাথে আজকে এখানে এসেছেন বসুন্ধরা গোস্বামী, আপনারা সবাই তাকে চেনেন। আমি এরপর বসুন্ধরা গোস্বামীকে তার বক্তব্য রাখতে অনুরোধ করব। Everyone, hello everyone. I'm congratulating all of you for this festival Holi and Dol. We are here for last 26th March comment who made Dilip Ghosh, one of a nominated candidate from BJP from Bardhaman Durgapur. We are vehemently objecting his dishonorable comment toward Mamata Banerjee, Honorable Chief Minister. Our Chief Minister is only woman Chief Minister in India. And we are highly objecting the way she was treated by a person named Dilip Ghosh, nominated candidate of BJP. Actually, Dilip Ghosh is reflecting his own culture, own political culture, where no woman get any, honor from their party. They don't know how to honor women. We are objecting and we are registering our objection to Election Commission. We have already filed a letter or asked for EC's appointment tomorrow, and it was granted in 11 o'clock tomorrow. 8 of our delegates will meet and we're going to register our objection about this. In their politics, BJP's politics, women are dishonorable thing.
Dilip Ghosh is quite frustrated because of his electoral seat. I think, not I only, everyone can understand this. It is his own frustration that he cannot win this year because his inner party struggle, he had to change, made him change his electoral seat to Bardhaman Durgapur. Sukumar Adhikari and his inner party struggle, he is a victim of it. So out of that victimization, his frustrating soul is speaking like that. You have every what? Then we must go for question now. ইতিমধ্যেই বলেছেন এবং আমিও গোটা ব্যাপারটা বলেছি যে কি বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের এখানে আসতে অনুরোধ করেছিলাম এবং আমাদের সাথী, আমাদের সহকর্মী, আমাদের বসুন্ধরা গোস্বামী সেও আপনাদের সামনে বলল ইংরেজিতে। আমি আপনাদের এটাই বলতে চাই, যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। গত বিধানসভা নির্বাচনে এই দিলীপ ঘোষই তিনি আবার মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়ার পরামর্শ দিয়েছিলেন। It's their culture actually. এটা ওরা এরকমই করেন। উনি এই ধরনের কথা বলেন এবং এই ধরনের কি বলবো ঘৃণ্য মনোভাব, মহিলাদের প্রতি ঘৃণ্য মনোভাব, আমি বলবো আমি নিশ্চয়ই মনে করি তার মা তাকে এটা শেখায়নি। মা যা শিক্ষা দিয়েছে তার বাইরে গিয়ে বলছেন। মায়ের কথা একটু চিন্তা করবেন যখন এই ধরনের কথা বলেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বিজেপিতে যোগ দিয়েছেন সেটা শুভেন্দু অধিকারীর পরামর্শে প্রস্তাবে যোগ দিয়েছেন। আজকে শুভেন্দু অধিকারী সে কথা নিজেই অকপটে স্বীকার করছে, কি বলবো? তা এটা তো আমরা আগেও বলেছি যে বিচারপতির চেয়ারে বসে তিনি আসলে সংযোগ রাখছিলেন বিভিন্ন দলের সাথে। যে দলটা আগে তিনি পছন্দ করতেন আবার পরে তার পছন্দ পাল্টে গেছে। তো বিচারপতির চেয়ারে বসে যে সংযোগ স্থাপন করেছেন সেটা বিচারপতি যখন তার চেয়ার ছাড়লেন তখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এবং তাকেই আবার মান্যতা দিলেন শুভেন্দু অধিকারী। আরেকটা বিষয় হচ্ছে যে সন্দেশখালী আন্দোলনকে নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তুলনা করছেন শুভেন্দু অধিকারী এবং এই যে রেখা সরকার, যাকে রেখা পাত্র যাকে এবার বিজেপি প্রার্থী করেছে, বলছেন যে ফিরোজা বিবিকে যেমন নন্দীগ্রাম আন্দোলনে প্রার্থী করা হয়েছিল, তার ছেলে শহীদ হয়েছিলেন, তেমনি সেই কারণেই রেখা পাত্র তাকেও প্রার্থী করা হয়েছে। দেখুন উনি কি বলছেন কি বলছেন না, নন্দীগ্রাম আর তার সাথে নন্দীগ্রামের সাথে সন্দেশখালীকে এক করে দেওয়া উনি করতে পারেন, উনি যা মনে করছেন করছেন, কিন্তু ওদের দল যাকে প্রার্থী দিয়েছে রেখা পাত্রকে আমাদের বলার কিছু নেই, দিয়েছে। কিন্তু দেখতে হবে যে ওদের দলেরই, আমরা কালকে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম, এমনি সংবাদ মাধ্যমেও দেখছিলাম, ওদের দলের মহিলারাই তার বিরোধিতা করছে। দেখুন বলবো, এই যে বলে দিয়েছেন ইলেকশন কমিশন এমন কিছু করো না যেটা বলে দিলে রয়ে যাবে, তাহলে বলে দিয়েছেন রয়ে গেছে, ক্ষমা প্রার্থনায় কি হবে? কারা বলছে আমরা বুঝতে পারছি না, কারা বলছে? যারা হাতরাসের সম্পর্কে কিছু বলে না, যারা বিলকিস বানর যারা ধর্ষক তাদের বিরুদ্ধে কিছু বলে না, যারা মণিপুরের নগ্ন মেয়েরা হেঁটে যায় তাদের বিরুদ্ধে কিছু বলে না, তারা নানা রকমের কথা বলছে। আর এসব বলে কোনো লাভ হবে না। বাংলার মানুষ জানেন যে এখানে মহিলাদের সুরক্ষা কতটা এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বারবার এই ধরনের অপমানসূচক কথা বলা, তারপরেও তিনি কিন্তু সমস্ত মহিলা সমাজ যাতে সুরক্ষিত থাকে তিনি সেই কাজটা করেন। দিদি
বিজেপির কি সিএএ অস্ত্র ভোতা হয়ে গেল? না হলে ভোটের আগে সন্দেশখালী এবং শিক্ষা দুর্নীতি ইস্যুতেই শান দিতে চাইছে? কোনো সময়ই ওটা শানিত অস্ত্র ছিল না, এবং এখন তো ভোতা আরো বেশি ভোতা হয়ে গেছে। কারণ মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষকে একটু সময়ের জন্য বোকা বানাবার চেষ্টা করা যেতে পারে, কিন্তু মানুষকে যদি কেউ ভাবে যে তারা বোকা, এটা সর্বৈব অসত্য। সুতরাং ওটা বলে কোনো লাভ হবে না। বহিরাগত কি বহিরাগত না, সেটা নিয়ে সমস্যা, অন্য সমস্যা, ওনার সমস্যা। উনি ওখানে জিততে পারবেন না তাই এইসব কথা বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে উনি মহিলাকে অপমান করেছেন, মহিলাদের অপমান করেন, এবং একবার নয় বারংবার করেন। সাবধানে থাকার কথা মহিলা সমাজ ওনাকে বলছে। সেটা ওদের জিজ্ঞেস করুন, গরিবসী কেন হচ্ছে, পাচ্ছে না। এখনো 4টে প্রার্থী পাওয়া যায়নি, প্রার্থী তালিকায় এখনো 4টে বাদ। এখনো এই ইলেকশন চলে এলো, আরম্ভ হয়ে যাবে 19শে এপ্রিল থেকে, মনোনয়ন জমা শুরু হয়ে গেছে, তাও এখনো 4টে ক্যান্ডিডেট এখনো পাওয়া যায়নি। Yes, we have always been saying this, that BJP is hunting and going around to find out some candidates so that they can launch them. But what has happened? This has shown that they are actually, they do not have candidates with them who desire to fight the parliamentary elections. And for this, they have published the candidates list. Even today, it's only 38 out of the 42 seats. 4 have not yet been filled up. দিদি, প্রার্থী ঘোষণা হতেই মারামারি, এসওপি জারি করেছে কমিশন, বাহিনীর দৈনন্দিন রুটিন চাই। না, জানি না কোথায় প্রার্থী ঘোষণা করেছে, মারামারি করেছে জানি না, কিন্তু এই সম্পর্কেও কমিশন কি বলছে সেটাও তো আমাদের জানার দরকার আছে। যেখানে কমিশনের যে কাজ করার দরকার সেটা নিশ্চয়ই কমিশন করবে। সর্বরকম সাহায্য যা যা করার, সেগুলো যতটা রাজ্যের তরফ থেকে করার সেগুলো তো করা হচ্ছে, আপনারা দেখছেন। লাস্ট প্রশ্ন, রাজমাতাকে কেন প্রার্থী করতে হলো? আমি জানি না ওরা কাকে প্রার্থী করবে, সেটা আমি কি করে বলবো। ওরা এখন তো আর রাজমাতা বলে কিছু নেই, কিন্তু জমিদারি স্টাইলটা আছে। জমিদারি স্টাইল, আমরা যেটা বলছিলাম জমিদার জমিদার জমিদার, সেই স্টাইলটা আছে, তাই রাজমাতাকে হয়তো প্রার্থী করেছে। ওদের প্রার্থী আমরা কি করে বলবো। না, দিদি, এর আগে কুচবিহারের যে রাজা ছিলেন তার বাড়ির লোককেও প্রার্থী করা হয়েছিল রাজ্যসভায়, এবং তাকে প্রার্থী করা হয়েছিল যিনি আলাদা কুচবিহার রাজ্য চেয়েছিলেন, আলাদা কুচবিহার দেশ চেয়েছিলেন। সুতরাং একজন যিনি এই দেশের যে সংহতি তার বিরুদ্ধে একটি সংগঠন চালাতেন, তাকে বিজেপি প্রার্থী করেছে। শুধু তাই না, রাজ্যসভাতে সে প্রার্থী হিসেবে গেছে। দিদি, কুচবিহারের রাজার কথা বলছি। বাই ইলেকশনের ক্ষেত্রে বিজেপি তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। বড়নগরের ক্ষেত্রে দেখা যাচ্ছে সজল ঘোষকে তারা ক্যান্ডিডেট করেছেন। করেছে, তাদের ক্যান্ডিডেট তারা করেছে। এবার দেখবেন আপনারা কি কি হয়েছে জানি না। উত্তর আর বরানগরের মধ্যে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে। ওরা যা করছে ওরা তা করছে, মানুষ যা করবেন মানুষ তাই করবেন, সেটা দেখে নেবেন আপনারা 1 জুন আর 4 জুনের রেজাল্টে। সজল মিথ্যে চিৎকার করা বন্ধ করে দেবে যদি প্রার্থী না করে। ওদের পার্টির ভেতরে ইনার পার্টি স্ট্রাগলের প্রত্যেকটা লোক মরছে, সজল একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবে যদি ওকে প্রার্থী না করে। ওই কারণে কম্পেনসেশন। দিদি, আপনারা এই 42টা কেন্দ্রেই আসনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলছেন, তার মুখকে সামনে রেখে যখন লড়াইয়ের কথা বলছেন, তখন বিজেপি বলছে তাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নয়, তাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে। এই লড়াই জারি থাকবে। এটা সবাই জানে যে তৃণমূল কংগ্রেস, মাননীয়া আমাদের নেত্রী, তার প্রতিষ্ঠিত দল, এবং এটা আমরা সবাই জানি যে যে চিহ্নটা নিয়ে লড়াই করতে যাচ্ছে ইলেকশন কমিশন, যে চিহ্নতে ছাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের মতামত এই চিহ্নের পক্ষে দিয়েছে, সেটা তাঁরই আঁকা। এটা বোধহয় ওদের জানা নেই।
ফলে ওরা কি তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করছে না, এটা বলা আর না বলার কোনো মানে হয় না, মানে মানেহীন বলা হয়ে গেছে। কিন্তু दीदी दीदी एक हिंदी में दीदी एक हिंदी में जस्टिस अभिजीत गांगुली ने एक इंटरव्यू पर कहा है कि वो गांधी और गॉडसे दोनों में किसी एक को चुन नहीं सकते हैं, क्योंकि उनको कहना है कि वो गॉडसे का किताब उनको पढ़ना है और गॉडसे क्यों उनका हत्या किया था ये पहले देखेंगे, उसके बाद जो है कि चॉइस करेंगे। क्या कहना चाहेंगे? हम तो बोल चुके हैं कि जो यहाँ पर हमारे फादर ऑफ द नेशन महात्मा जी और गॉडसे जो उनको मार दिए थे, इसके बीच में अंतर नहीं देख पाते तो वो पार्टी के हिसाब से किस तरह उसको वो प्लेस करेगा, ये तो आप देख रहे हैं कि जो पार्टी में वो गए हैं, जिसका वो उम्मीदवार बने हैं, वही पार्टी तो इस तरह किया है, तो वो तो महात्मा जी को सपोर्ट नहीं करते वो पार्टी। यही और ज्यादातर से ये साफ हो गया है अभिजीत गांगुली के एक बयान से। অতীত দিলীপ ঘোষ বারবার একই কথা বলেছেন, আপনারা আগেও নির্বাচন কমিশনে গিয়েছিলেন, এবারও নির্বাচন কমিশনে আপনারা অভিযোগ করেছেন, আগামীকাল আপনারা যাচ্ছেন, কতটা আশাবাদী? এইরকম একটা বক্তব্য তো সারা সর্বত্র ছড়িয়ে পড়ছে, সেই জায়গা থেকে আমি তো আগেই বলেছি ইলেকশন কমিশনে আমরা অভিযোগ করব, আমাদের যা যা করণীয় করব, আমরা থেমে থাকবো না এখানে, শুধু প্রেস কনফারেন্সের মধ্যে আমরা থেমে থাকবো না। এবং ইলেকশন কমিশনের যে রুলস সেটাই ভায়োলেট করেছেন, এমসিসি ভায়োলেট করছেন, যেটা ইলেকশন কমিশন বলে দিয়েছে কখনো করা উচিত না, আবল তাবল কথা বলো না, সেটা রয়ে যাবে, ক্ষমা করলেই হবে না, ক্ষমা চাইলেই হবে না, সেগুলো ভায়োলেট করছে, আমরা কালকে বলবো। না আর না, অনেক হয়ে গেছে। बहुत बार हम लोग बोल चुके हैं कि बेटी बचाओ और बेटी पढ़ाओ ये केवल बोलने के लिए है, ये असल में कुछ नहीं है, तो कोई बेटी का बेनिफिट इससे नहीं जाता है। तो हम लोग इसके बारे में बहुत बार बोल चुके हैं कि वो तो बेटी को मारो और बेटी को पुड़ा दो, के जला दो। আমাদেরকে বিজেপির প্রার্থী সৌজন্য কিনা এটা তো আমি বলতে পারবো না, আমি তো ওনাদের মতন ওইরকম নই, অ্যাস্ট্রোলজার নই, কিন্তু আমি এটা বলতে পারি যে আমরা যেটা জানি যে আমাদের প্রার্থী সৌজন্যে সৌজন্যের সাক্ষাৎকার করতেই গেছে, এটা তো যাবারই কথা, এটাই তো ভারতবর্ষের রাজনীতির চেহারা হওয়া উচিত। আমরা তো বলেছি বারবার, এটা বারবার বলার কি আছে, যে কতগুলো অস্ত্র যেগুলো ভোঁতা অস্ত্র, সেই অস্ত্রে শান দিতে চান, এবং এই সমস্ত নিরপেক্ষ সংস্থাগুলোকে যে নিজেদের কবজায় নিয়েছে ভারতীয় জনতা পার্টি আর কেন্দ্রীয় সরকার, এটা পরিষ্কার হয়েছে। উত্তরবঙ্গে জনজাতি ভোট কি কোনোভাবে গোর্খাদের ভোট ভাগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে? আবার বলো কি বলছো? গোর্খাদের ভোট আগামী দিন যা হবে সেটা দেখতে পাবে। আমি তো আবারও বলেছি আমরা কেউ অ্যাস্ট্রোলজার নই, আমরা পরে আবার দেখতে পাবে, রেজাল্ট যখন বেরোবে 4 জুন দেখতে পাবে। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আপনার একটা প্রশ্ন ছিল, সে ব্যাপারে আমি একটু বলি। উনি বিচারপতি ছিলেন, তো বিচারপতি ছিলেন তখন উনি নিশ্চয়ই অনেক খুনের মামলা, কাকে বলে কোনটি কোনটি হোমিসাইড, কোনটি সুইসাইড, কোনটি কালপেবল হোমিসাইড, এই সমস্ত মামলা নিশ্চয়ই করেছেন এবং তার ভাগাভাগি করেছেন যে কোনটি হোমিসাইড সুইসাইড। তো গডসে এবং গান্ধী নিয়ে যে কথা বলেছেন, ওনার আউট অফ হিজ পলিটিক্যাল অ্যাম্বিশন, ওনার এমন অবস্থা হয়ে গেছে কোনটি খুন, হ্যাঁ तो कौन सा खून और कौन सा फॉर सेल्फ डिफेंस खून होता है, इसका अंतर क्या है, ये भूल चुके हैं कि उतना उनका अंदर इतना एम्बिशन भरा हुआ है, पॉलिटिकल एम्बिशन, ये कंप्लीटली भूल चुके हैं कि कौन सा खून है और कौन सा नॉट आउट ऑफ सेल्फ डिफेंस खून है, ये भी भूल चुके हैं। तो ही इज नॉट इन, मैंने
बहुत बैलेंस में है, ये मुझे नहीं लग रहा है उनका जो यो देख के। और ऊपर से वो तो जब विचारपति बने थे उसके पहले एक ओथ लिए थे कि हमको क्या करना है क्या नहीं करना है। बीइंग अ विचारपति, ही सेल्ड हिमसेल्फ, आई मीन वो बार्गेन किया है बैठ के कि कहाँ जाना है, किसके कहाँ से क्या ऑफर है, उसका एक काउंटर ऑफर होता है। ऑफर तो ऐसा नहीं है ऑफर काउंटर ऑफर, विचारपति बन के ऐसा वो नहीं कर सकते थे। कौनटा?